বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আবারও সংবাদের শিরোনামে বাংলাদেশের মৌলবাদ যে কতটা ডক্টর ইউনিস এই মৌলবাদকে যে কতটা প্রশ্রয় দিচ্ছেন তার আরেকটি বড় নমুনা গত মঙ্গলবার প্রায় শতাধিক হিন্দু মহিলাকে ধর্ষণ এবং 1256 জনকে খুনের অপরাধে ফাঁসির সাজা পাওয়া রাজাকার বাহিনীর শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস ঘোষণা করেছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। এবং বুধবার আমরা যখন এই প্রতিবেদন করছি তখনও পর্যন্ত তার ছাড়া পাওয়ার কথা, মানে তাকে কোর্ট থেকে জেল থেকে খালাস করে দেওয়ার কথা, কিন্তু তখনও পর্যন্ত হয়নি, হয়তো হয়ে যাবে। তো এখন যেটি বিষয় সেটি হচ্ছে যে এই এটিএম আজহারুল ইসলাম প্রায় শতাধিক হিন্দু মহিলাকে ধর্ষণ এবং প্রায় 1256 জনকে খুনের অপরাধে তার ফাঁসির সাজা হয়েছে। এবার কি অভিযোগ আজহারের বিরুদ্ধে ছিল না, 71-এর মুক্তিযুদ্ধে চলাকালীন রংপুর অঞ্চলের মুক্তিযোদ্ধা ও হিন্দুদের কাছে তিনি ত্রাস হিসেবে পরিচিত ছিলেন। জামায়াত ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলাম তিনি রাজাকার বাহিনী গঠন করে হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে হিন্দু মেয়েদের বাড়ি থেকে তুলে এনে পাক সেনাদের দ্বারা তিনি ধর্ষণ করাতেন এবং নিজেও শতাধিক হিন্দু মহিলাকে ধর্ষণ করেছিলেন। মুক্তিযোদ্ধা ও হিন্দু হওয়ার অপরাধে মোট 1256 জনকে নৃশংসভাবে খুন করেছিলেন। এছাড়া 17 জনকে অপহরণ, হাজার হাজার বাড়িঘর আগুন জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি লুটতরাজ চালিয়েছিলেন। শেখ হাসিনার জমানায় মানবতা বিরোধী অভিযোগ নিয়ে কুখ্যাত গণহত্যাকারী ও ধর্ষকের বিচার শুরু হয় 2014 সালের 30শে ডিসেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারকে মৃত্যুদণ্ডের সাজা দেয়। ভাবুন, মানে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কোর্ট যে সাজা দিয়েছিল 2014 সালের 30শে ডিসেম্বর, সেই সাজা মোহাম্মদ ইউনিস এসে সেটাকে তুলে দিলেন। সেই সাজাটা ওই রায়কে চ্যালেঞ্জ করে, অর্থাৎ 2014 সালে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল, 2015 সালে 28 জানুয়ারি বাংলাদেশের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আজহার। দীর্ঘদিন শুনানি চালার পর 2019 সালে 31শে অক্টোবর তার মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। তৎকালীন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে দেন 4 বিচারপতির বেঞ্চ তার মৃত্যুদণ্ড বহাল রাখে। 2020 সালে 15 মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনা চেয়ে 2020 সালে 19শে জুলাই ফের আপিল বিভাগে আবেদন করেন আজহার। গত 26শে ফেব্রুয়ারি রাজাকার পুত্র হিসেবে পরিচিত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির বেঞ্চ নজিরবিহীনভাবে সেই আর্জি গ্রহণ করে। তাহলে ভাবুন, 2020 সালের 15 মার্চ আপিল করেছিল এবং 19শে জুলাই সেই আপিল বিভাগে আবেদন করে, এবং আজ 2025 সালে এসে গত 16 ফেব্রুয়ারি এই আজহারের এই আবেদন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতি বেঞ্চ নজিরবিহীনভাবে গ্রহণ করে। মানবতা বিরোধী অপরাধে এটাই প্রথম কোনো মামলা যে মামলা রিভিউ থেকে মূল আপিল শুনানির অনুমতি দিল আদালত। গত 8ই মে শুনানি শেষের পরে রায় স্থগিত রাখে ডিভিশন বেঞ্চ। এটিএম আজহারুল ইসলামের আপিল মামলায় কি রায় দেওয়া হবে তা নিয়ে গত রবিবার, অর্থাৎ এই গত রোববার 25শে মে প্রধান উপদেষ্টা মোল্লা ইউনূসের সঙ্গে বৈঠক করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শুনুন, একজন কুখ্যাত অপরাধীকে যার বিচার হবে তিনি বৈঠক করছেন কার সঙ্গে না, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে। এবং ওই বৈঠকে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দেওয়ার নির্দেশ দেন পাক গণহত্যাকারীদের দোসর ইউনূস। সরকারের শীর্ষ নেতার ওই নির্দেশ বেঞ্চের বাকি 6 সদস্য বিচারপতিকে জানিয়ে দেন প্রধান বিচারপতি। এবং মুক্তিযুদ্ধের সময়ে পাক হানাদার বাহিনীকে সঙ্গে নিয়ে গণহত্যা সংগঠিত করা আজহারুলের মুক্তির খবরে ক্ষোভে ফেসে উঠেছেন মুক্তিযোদ্ধারা। ক্ষোভ উগরে দিয়ে মুক্তিযোদ্ধারা বলেছেন, এই জন্যই কি জীবন বাজি রেখে 9 মাস যুদ্ধ করেছিলাম, পরিবার পরিজনকে হারিয়েছিলাম।
কি বলবেন? বাংলাদেশে মৌলবাদ কোথায় নিয়ে গেলেন, মৌলবাদকে আরো প্রশ্রয় দিলেন ডক্টর ইউনিস। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ নিয়ে গবেষক এবং লেখক অধ্যাপক গৌতম রায়। গৌতম দা, আপনাকে স্বাগত। গৌতম দা, কি বলবেন? এটিএম আজহারুল তার এই বিকশুর খালাস করে দিল এতদিন বাদে, একটা নজিরবিহীন ভাবে প্রায় 5 বছর পরে সেই প্রসঙ্গটাকে টেনে এনে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বসে প্রধান বিচারপতি এই নির্দেশ দিচ্ছেন, কি বলবেন? এবং আন্তর্জাতিক আদালতের একটা রায়। এই ঘটনার নিন্দা করবার কোনো ভাষা নেই। আপনাদের জানা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা যারা করেছিল তাদের হত্যার কোনো বিচার করা যাবে না। খুনি খন্দকার মোস্তাক ক্ষমতায় এসেই এরকম একটি দায় মুক্তি অধ্যাদেশ জারি করেছিলেন, ইন্ডেমনিটি অর্ডিন্যান্স। 96 সালে শেখ হাসিনা প্রথম বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর সেই ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করেন এবং তিনি উদ্যোগী হন ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল তৈরি করার জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেরকম ভাবে নুরেনবুর্গে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল হয়েছিল, সেই ধাঁচের ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল তৈরি করবার জন্য। বঙ্গবন্ধুর হত্যার বিচারের জায়গাটি সেই সময় তিনি খানিকটা অগ্রবর্তী হলেও পরবর্তীকালে সেই জায়গাটাকে তিনি সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারেননি। কিন্তু সেই জায়গাটা, বিপ্লব, আমার একটা জরুরি ফোন আসছে, আমি 1 মিনিট বিচ্ছিন্ন হতে পারি? মানে ফোনটা ধরতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধরুন। আমার ছোট মাসির। বলুন বলুন, ঠিক আছে, শুরু। হ্যাঁ, যে বিষয়টি বলছিলাম, তো যুদ্ধাপরাধীদের বিচারের পর্বটাকে তিনি শুরু করবার চেষ্টা করেছিলেন সেই 96 সালে ক্ষমতায় এসে। এরও একটা প্রেক্ষাপট আছে। যখন খালেদা জিয়া সরকার গঠন করে, এরশাদের পতনের পর খালেদা জিয়া সরকার গঠন করে ধীরে ধীরে যুদ্ধাপরাধীদের নানাভাবে সরকারের অংশ করে ফেলছিলেন। জামাতের সঙ্গে তার সেবার জোট সরকার ছিল এবং কুখ্যাত যুদ্ধাপরাধী জামাতে ইসলামের আমির মতিউর রহমান নিজামীকে তিনি বাংলাদেশের কৃষিমন্ত্রী পর্যন্ত করেছিলেন। এইরকম একটি সময়ে বাংলাদেশের সিভিক সোসাইটির পক্ষ থেকে, নাগরিক সমাজের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও 71-এর ঘাতক দালালদের হত্যার দাবিতে একটা বিরাট রকমের আন্দোলন হয়েছিল এবং এই আন্দোলনের মূল নেতৃত্ব দিয়েছিলেন জাহানারা ইমাম। মূল নেতৃত্বের এটা আবেদনটা করা হয়েছিল সুফিয়া কামালের প্রতি, কিন্তু তার বয়স ইত্যাদির কারণে তিনি বলেছিলেন যে এটা আমার এই বয়সে এত ছুটোছুটি করা সম্ভব না, আমি আছি, কিন্তু জাহানারা তার নেতৃত্ব দিন। শহীদ জননী জাহানারা ইমাম। এবং তারা একটি গণতদন্ত কমিশন করেন। তার নেতৃত্বে ছিলেন সুফিয়া কামাল, কবি শামসুর রহমান, কবির চৌধুরী, কলিম শরাফি, দেবেশচন্দ্র ভট্টাচার্য, অনুপম সেন, এরা সবাই সেই জাতীয় গণতদন্ত কমিশনে ছিলেন। এবং গোটা বাংলাদেশ জুড়ে বলতে পারেন যে মুক্তিযুদ্ধের একটা দ্বিতীয় পর্যায় শুরু হয়েছিল সেই সময়, মুক্তিযুদ্ধের চেতনাকে ফিরিয়ে আনার লক্ষ্যে এবং এই যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে। তারপর 1992 সালের 26শে মার্চ রেসকোর্স রমনা ময়দানে, যেটাকে এখন সোহরাওয়ার্দী উদ্যান বলা হয়, সেখানে এই কুখ্যাত যুদ্ধাপরাধী গোলাম আজমের বিচারের দাবিতে একটি গণ আদালত অনুষ্ঠিত হয়। এই যে প্রেক্ষিতটা, এই প্রেক্ষিতটা কিন্তু বাংলাদেশের রাজনীতির মোড়টাকে ঘুরিয়ে দিয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে যে রাজনৈতিক আন্দোলন, সেই রাজনৈতিক আন্দোলনও সার্বিকভাবে সফল হতো না যদি না এভাবে নাগরিক সমাজ, মুক্তিযুদ্ধের পক্ষের সমাজ, ধর্মনিরপেক্ষ সমাজ, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান নির্বিশেষে, বাঙালি অবাঙালি নির্বিশেষে এভাবে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার হতেন। এই যে পর্যায়টাকে, এটাকে বলা হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা নব অধ্যায়। এরপর যখন 96-এর পরের যে টার্মটা, যে শেখ হাসিনা পরাজিত হলেন, তারপরে আবার তিনি যখন ফিরে এলেন 1/11 সরকারকে অস্বীকার করে, তাকে ভোট যুদ্ধে তিনি ফিরে এলেন। তারপরে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে এই যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়াটিকে তিনি শুরু করলেন।
এবং একে একে আমরা দেখেছি দেলোয়ার হোসেন সাইদির মতো লোক, শাকা চৌধুরীর মতো লোক, তাদের বিচার হয়েছে, তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে এবং বিচারে তাদের ফাঁসি হয়েছে এবং সেই বিচারের রায়কে বাংলাদেশের প্রশাসন সেটা কার্যকর করেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি এই আজহারুল ইসলামকে এইভাবে মুক্তি দেওয়া, যে পর্যায়টিকে আপনি বললেন যে যেভাবে এই অবৈধ ক্ষমতা দখলকারীর সঙ্গে, এখানটা একটু ইন্টারাপ্ট করছি, যে এই যে বাংলাদেশ ওই সময় 96 সালের কথা আপনি বললেন, যে একটা নব অধ্যায় শুরু করেছিল আওয়ামী লীগের নেতৃত্বে, সেই না এটা শুধু আওয়ামী লীগ নয়, সিভিক সোসাইটি এন্ড আওয়ামী লীগ সোসাইটির মাধ্যমে, ঠিক আছে, কিন্তু একটা নিরপেক্ষতা রেখেছিল, যে মুক্তিযুদ্ধের যাদের আর কি ধর্ষিত বা যারা অত্যাচারিত হয়েছিল তারা। কিন্তু দেখুন আজকে ইউনিসের জমানায়, মানে যদি 95-96 ধরি, সেদিকে 5 বছর আর আজকে 25, প্রায় 30 বছর পর এর তো ফাঁসি হলোই না। হ্যাঁ, 2020 সাল থেকে এটা ঝুলে আছে, ফাঁসি তো হলো না, উল্টে তাকে খালাস করে দেওয়া হলো, অর্থাৎ আরেকটা নব অধ্যায় শুরু করলেন। ঠিক উল্টো দিক থেকে যদি আপনি ভাবেন এদের, এটা ঠিকই বলেছেন, নব অধ্যায় মানে একটা রিভার্স গিয়ারে নব অধ্যায়, ইতিবাচক দিকে নয়, নেতিবাচক দিকে যাওয়া। এবং আপনি আপনি নিশ্চয়ই দেখেছেন এই যে সার্জিস আলম, সে বলেছে যে নাকি এরা বেঁচে থাকলে যে সমস্ত কুখ্যাত যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, ফাঁসি হয়েছে, তারা নাকি বেঁচে থাকলে তারাও মুক্তি পেতেন। অর্থাৎ ভেবে দেখুন, এই গোটা সরকারটি কিন্তু সেই কুখ্যাত যুদ্ধাপরাধী যারা, যে বিবরণগুলো আপনি দিলেন, যে মুক্তিযুদ্ধের সময়কালে এরা পাক হানাদার বাহিনীকে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের উপর অত্যাচার এবং হিন্দু সম্প্রদায়ের মেয়েদের উপরে শুধু নয়, মুক্তিযুদ্ধের পক্ষে যারা ছিলেন হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যেকের উপরে বিভৎস নারকীয় অত্যাচার তারা চালিয়েছিল। সেই মানুষগুলোকে, সেই নরাধম পশুগুলোকে আজকে নিয়ে আসা হচ্ছে গণ আন্দোলনের তথাকথিত অধ্যায়ের মধ্যে দিয়ে নাগরিক সমাজের মূল। এখানে আরো একটা প্রশ্ন গৌতম দাস, সেটা হচ্ছে এই যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, তিনি এই যে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দেওয়ার নির্দেশ দিচ্ছেন, এবং তিনি মানে এই বৈঠক, মানে বিচার কি হবে, সেই বিচার কি হবে, আগে যা বিচার হয়েছে, তার ফাঁসি হয়েছে প্রত্যেক কটা জায়গাতে, তার সে বিচারের যতগুলো জায়গায় অ্যাপিল করেছে সব জায়গায় নাকচ হয়েছে। কিন্তু এইখানটাতেই দেখুন যে এই যে সৈয়দ রেফাত আহমেদ বিচারপতি, প্রধান বিচারপতি, তিনি ইউনিসের সঙ্গে বৈঠক করে ঠিক করছেন যে তাকে খালাস করে দেওয়া। মানে একজন বিচারক সে কতটা, মানে এটাকে কি বলবো, এটা কি নিরপেক্ষতা বলবো না কি, মানে ভাষায় তো আনাই যাচ্ছে না যে একজন বিচারক সে কিভাবে মানে আরেকজন অপরাধীকে কিভাবে। অতীতে কখনো যখন এই আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বলুন, সে দেশের হাইকোর্ট বলুন বা আপিল কোর্ট, ওদের সুপ্রিম কোর্টকে আপিল কোর্ট বলা হয়, সেখানকার কোনো বিচারপতি বাংলাদেশে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে অবস্থান করছেন, এই ফাঁসির আদেশ বা ফাঁসির আদেশ কার্যকর করা ইত্যাদি প্রসঙ্গে কখনো গিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন, এমন কোন দৃষ্টান্ত আপনাদের কাছে আছে? এই যে সুপার জাজ, অবৈধ ক্ষমতা দখলকারী ইউনূসের এই যে সুপার জাজের ক্ষমতা, এটা তো ভয়ঙ্কর একটা মারাত্মক দিক। আইনের অনেক নির্দিষ্ট জায়গা আছে, নির্দিষ্ট পর্যায়ে আছে, সেখানে যেমন আইনের ধারা আছে, তথ্য প্রমাণ আছে, এভিডেন্স অ্যাক্টের অনেক জায়গা আছে, অনেক খুঁটিনাটি ব্যাপার আছে। তার উপর ভিত্তি বাংলাদেশের আইন পুরো বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছেন ইউনিস, বুড়ো আঙুল দেখে তিনি হচ্ছেন আইন, অর্থাৎ তিনি যা বলবেন ওই সংবিধান বা আইনে যা লেখা আছে সেটা আইন নয়, তিনি যেটা বলছেন আইনের বইগুলিকে অকেজো করে দেওয়া হয়েছে, আইনের বইগুলিকে অকেজো করে দেওয়া হয়েছে, সংবিধান তো অকেজো করে দিয়েইছেন। আইনের বইকে অকেজো করে একেবারে রাজতন্ত্রে যেরকম নিয়ম কানুন চলার কাহিনী আমরা পড়ে এসেছি ইতিহাসে বা আমাদের লোককাহিনীতে, ঠিক সেইভাবে তিনি নির্ধারণ করে দিচ্ছেন কাকে ফাঁসি দেওয়া হবে বা কাকে খালাস করা হবে। কোন আইনের শাসন বাংলাদেশে এই মুহূর্তে নেই। অর্থাৎ এটা বলা যায় যে সাধারণ মানুষ কি আইনের শাসন, সেটা তো আমরা দেখলাম যে
কত সংখ্যালঘু যারা ওখানে রয়েছেন, অর্থাৎ হিন্দু বা অন্যান্য খ্রিস্টান বৌদ্ধ যারা রয়েছেন, কিভাবে তাদের উপর বাংলাদেশে ইউনিস আসার পর, ক্ষমতায় আসার পর তিনি চিন্ময় স্বামী বলে যে সন্ন্যাসী, তিনি জামিন পাচ্ছেন, জামিন পাওয়া মুক্ত হওয়ার আগে তাকে আবার অ্যারেস্ট করা। যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এই আজহারকে ফাঁসির নির্দেশ দিয়েছিল, আর এদিকে আমাদের চিন্ময় প্রভু তাকে মানে বিনা বিচারে আটক করে রেখে দিয়েছে জেলে, তার বিরুদ্ধে ভুয়ো মামলা দেওয়া হয়েছে। অথচ যখন ট্রাইব্যুনালের কাছে যাওয়া হচ্ছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাছে, কোনো বিচার পাওয়া যাচ্ছে না। আর সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে বিচার করে যার ফাঁসি দিল, ইউনিস তাকে খালাস করে দিচ্ছে। অর্থাৎ ওই বলে বিচারের বাণী নিভৃতে নীরবে কাঁদে। তো বাংলাদেশের যে আইন সেটা এখন হচ্ছেন মোহাম্মদ ইউনিস, তিনি হচ্ছেন আইন, তিনি শান্তির নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু তিনি বাংলাদেশে অশান্তির বাতাবরণ তৈরি করছেন এবং এই মোল্লাতন্ত্রকে তিনি প্রশ্রয় দিচ্ছেন। এবং আগামী দিনে এই মোল্লাতন্ত্র, যেটা পাকিস্তান আজকে যে জঙ্গিবাদকে প্রশ্রয় দিয়ে যে জায়গায় গেছে, আগামী দিনে বাংলাদেশের অবস্থা তার থেকেও খারাপ হবে না তো? আর এই জঙ্গিবাদের হাত ধরেই ধীরে ধীরে বাংলাদেশও কিন্তু জঙ্গিবাদ বাড়তে চলেছে, সন্ত্রাসবাদ বাড়তে চলেছে, এবং আগামী দিনে সেগুলো আমরা নজর রাখবো। আপাতত এই যে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একজন কুখ্যাত অপরাধীকে তিনি মুক্তি দিলেন, এইটা কতটা সঠিক হলো সেটা কিন্তু সেখানকার মুক্তিযোদ্ধারা বলছেন যে তাদের যে 9 মাসের সংগ্রাম, এই যে বাংলাদেশ নাম, শুধু এই যুদ্ধাপরাধীকেই নয়, তিনি অবৈধভাবে ক্ষমতা দখল করে খুন, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ সমস্ত ধরনের আসামিকে জেল থেকে ছেড়ে দিয়েছিল। বাংলাদেশে এখন আর জেলে কোনো আসামি নেই, সব আসামিরা ফাঁকা রাস্তায় ঘুরে বেড়ায়। জেলে আসামি নেই মানে কুখ্যাত অপরাধীরা নেই, আছে কারা? আওয়ামী লীগের লোকজন, মানে যারা আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, যারা ধর্মনিরপেক্ষতার কথা বলেন, যারা বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, তারাই আছেন, তারাই এখন জেলে রয়েছেন। অথচ যাদের জেলে থাকার কথা তারা বাইরে আছে। তো আগামী বাংলাদেশের অবস্থা কি হয়, আমাদের সেদিকে নজর থাকবে। মোল্লাতন্ত্র কতটা ইউনিস আরো প্রতিষ্ঠা করবেন, আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত আপনাদের ধন্যবাদ। গৌতম দা, সবাই ভালো থাকবেন, নমস্কার।